আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বাংলাদেশের স্বাধীনতা, যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্রের অভিযাত্রা, এই তিনটি অধ্যায়ে যে নামটি বারবার উচ্চারিত হয় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রণাঙ্গনের একজন সেক্টর কমান্ডার থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার গল্পটি শুধু একজন ব্যক্তির উত্থান নয়, বরং একটি রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর ইতিহাসও। রাষ্ট্র পরিচালনায় তিনি রেখে গেছেন দৃঢ়তা, দূরদর্শিতা আর আত্মবিশ্বাসী নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। ক্ষণজন্মা এই রাষ্ট্রপতির শাহাদাত বার্ষিকী উপলক্ষে শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। ৭১ সালের উত্তাল মার্চের কালরাতে চারিদিকে যখন অনিশ্চয়তা আর মৃত্যুর মিছিল, ঠিক তখনই ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর। তার সেই স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে দেখায় মুক্তির পথ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান আর জেট ফোর্সের নেতৃত্ব দিয়ে সম্মুখ যুদ্ধে সাহসিকতার জন্য লাভ করেন বীরুত্তম খেতাব। অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান আমাদের মিলিটারি একাডেমির প্রশিক্ষক। তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন বাংলাদেশের জনগণকে এবং বিদেশি রাষ্ট্রসমূহকেও আহ্বান জানান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্যে। ২৭ তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকেও তিনি আবারও সেই আগের রাতের ঘোষণার পুনরাবৃত্তি করেন। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের হাল ধরেন জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই তিনি মনোযোগ দেন উৎপাদনে। তার খাল খনন কর্মসূচি চালু, কৃষি ঋণ ও গ্রামীণ অর্থনীতি সচল করার মাধ্যমে শুরু হয় সবুজ বিপ্লব। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের এক নতুন রাজনৈতিক ধারা প্রবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার, একই সঙ্গে তিনি গণতন্ত্র মানা, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠাকারী, গণতন্ত্রকে প্রোটেকশন তিনি দিয়েছেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন এই দূরদর্শী রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমানের শাহাদাতের পরও থেমে থাকেনি তার আদর্শ। সংকটে তার আদর্শের পতাকাকে উড্ডীন রেখেছেন সহধর্মিণী বেগম খালেদা জিয়া। আর ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই দর্শনের পথচলা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ২৫ মে থেকে শুরু হয়েছে ৮ দিনের কর্মসূচি, যা চলবে ১ জুন পর্যন্ত। দিনটি স্মরণে রাজধানীর শেরে বাংলা নগরে তার কবরে ফাতেহা পাঠ করবেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের পর দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আজ দেয়া হতে পারে তদন্ত প্রতিবেদন। গতকাল এমন তথ্য জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এ সময় জানানো হয়, শিশু মৃত্যুর ঘটনাস্থলে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। গত ২৭ মে বুধবার রাজধানীর মগবাজারের এ হাসপাতালে নবজাতক মৃত্যুর হৃদয় বিদারক ঘটনা ঘটে।
এবারও চামড়ার কাঙ্ক্ষিত বেচা কেনা হয়নি বলে মনে করে পোস্তা চামড়া আড়তদার সমিতি। তবে সমিতির টার্গেট 1 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে দাবি করেন তারা। তারা বলছেন, একদিকে ট্যানারির মালিকরা বকেয়া পরিশোধ করেনি, অন্যদিকে ত্রুটিযুক্ত চামড়ার কারণে বেচা কেনা কম। আকারে ছোট সহ নানা ত্রুটির অজুহাতে দরদাম ঠিক করার পরও চামড়া ফেরত দেওয়ার অভিযোগ বিক্রেতাদের। এই অবস্থায় 100 থেকে 150 টাকায়ও চামড়া কিনেছেন বলে জানিয়েছেন আড়তদাররা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর কাঁচা চামড়ার আড়ত খ্যাত পোস্তা এলাকায় আগের মতো নেই জৌলুস। একসময় এখানে প্রায় 300 আড়ত থাকলেও এখন আছে হাতিগোনা কয়েকটি। ফলে ক্রেতা বিক্রেতাও কম। আবার যে অল্প সংখ্যক বিক্রেতা এসেছেন বিক্রি নিয়ে তারাও হতাশ। পোস্তা এলাকার এই কিশোর কোরবানির চামড়া এনে ক্রেতাও পাচ্ছেন না। নিবে না, ছোট আর কারণে আমি গেছিলাম 5টায়, নিবে না। এতিমখানার দান করা চামড়া বিক্রি করতে এসেও ভোগান্তিতে বিক্রেতারা। যেগুলা ছোট চামড়া ওগুলা হিসাবে বাদ দিয়ে দিতেছে। 20টা চামড়া নিয়ে আসলে 4টা-5টা করে আপনার বাদ পড়তেছে। আমরা চাইছি 800, 400। এই সুযোগে হাতে গোনা টাকা দিয়ে চামড়া কিনছেন কেউ কেউ। 400, 500, 600, 100, 200 এই মতো। কিন্তু যেটা ন্যায্য মূল্য সেটাই আমরা দিতেছি। 3000-এর মতন টার্গেট ছিল, আমার 3000 হয়েছে। বাজারের নেতিবাচক অবস্থার জন্য পরিবেশ এবং ট্যানারির মালিকদের দোষছেন আড়তদাররা। বকেয়া টাকা যদি আমাদেরকে একটা ভালো অ্যামাউন্টের টাকা না দেয় আড়তদার ভাইদেরকে, অবশ্যই ক্ষতিগ্রস্ত তো হয়েছেই, তারা নিঃস্ব হয়ে গিয়েছে, অন্যত্র চলে গিয়েছে। এই টাকা আর কোনো দিন পাওয়ার সম্ভাবনা আছে কিনা আমি সন্দিহান। লক্ষ্যমাত্রা অর্জন আশা করি যে হয়ে যাবে। সারা পৃথিবী কমপ্লায়েন্সে চলে গেছে ট্যানারি। গার্মেন্টস 100% কমপ্লায়েন্স। চাইনিজ ছাড়া অন্য কেউ আসতে যাচ্ছে না। তবে আড়তদাররা দুষছেন সাভারের ট্যানারি পল্লীর পরিবেশসম্মত বর্জ্য পরিশোধনাগারকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী 25 মে থেকে শুরু হয়েছে 8 দিনের কর্মসূচি, যা চলবে 1 জুন পর্যন্ত। দিনটি স্মরণে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে ফাতেহা পাঠ করবেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের সামনে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, আমাদের জানাবেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে এসেছেন কিনা, সেই সাথে দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে আজ? সাদিয়া, সবুজে ঘেরা নিস্তব্ধ এই জিয়া উদ্যানেই চিরনিদ্রায় শায়িত আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এর আগে। আর দিনের অংশ হিসাবে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই জিয়া উদ্যানে আসবেন এবং তিনি তার বাবার কবরে ফাতেহা পাঠ করবেন, দোয়া মোনাজাতের মাধ্যমে তার আত্মার রুহের মাগফিরাত কামনা করবেন তার পরিবারের সদস্যবৃন্দদের নিয়ে। এরপরই দলীয় প্রধান হিসেবে অর্থাৎ বিএনপি প্রধান হিসেবে তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি দলের প্রতিষ্ঠাতা হিসেবে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানাবেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দদেরকে নিয়ে। ইতিমধ্যে আমরা দেখেছি শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও এসেছেন শ্রদ্ধা জানাতে। প্রধানমন্ত্রী তারেক রহমান 10টা কিংবা 10টা-15 নাগাদ এখানে আসবেন এবং তিনি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা দেখেছি যে ইতিমধ্যেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ মূল বিএনপির অনেক নেতাকর্মীরাই ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, যদিও তারা এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রবেশ করতে পারছেন না, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন, এরপরেই তার দলীয় নেতাকর্মী এবং সর্বসাধারণের জন্য এই জিয়া উদ্যান খুলে দেওয়া হবে, যাতে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানাতে পারেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করতে পারেন। সাদিয়া,
এই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন স্থানে যাবেন এবং সেখানে তিনি দুস্থ এবং অসহায় মানুষদের জন্য খাবার এবং উপহার সামগ্রী বিতরণ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা মহানগরের উত্তরের প্রায় 10টি স্থানে তিনি যাবেন। তার নির্বাচনী আসন ঢাকা সদরের মহাখালী টিএনডি মাঠ থেকে তিনি শুরু করবেন। এরপরে তিনি ঢাকা মহানগর দক্ষিণেও বেশ কয়েকটি স্থানে যাবেন এবং সেখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। সর্বশেষ তিনি পল্টনে যাবেন এবং সেখানে তিনি দুস্থ এবং অসহায়দের মধ্যে খাবার বিতরণ করবেন। তো তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করবেন। তো সাদিয়া, এই ছিল রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে আমি হালনাগাদ তথ্য আপনাকে জানিয়ে দিতে পারব। ধন্যবাদ শামীম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও বিক্রি নিয়ে চরম বিপাকে পড়েছেন মৌসুমি চামড়া সংগ্রহকারী, ব্যবসায়ী ও এতিমখানা কর্তৃপক্ষ। ন্যায্য মূল্য না পাওয়া এবং ক্রেতা সংকটের কারণে চামড়া বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে চামড়া স্তূপ করে রাখায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও খোলা জায়গায় লবণ দিয়ে বা অপর্যাপ্তভাবে চামড়া সংরক্ষণ না করায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী ও আশেপাশের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থানীয় এতিমখানা মাদ্রাসার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঈদের তৃতীয় দিনেও চামড়া এভাবে পড়ে আছে কিনা, কেন সে সম্পর্কে জানতে পেরেছেন কিনা এবং প্রশাসনের কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোরবানির পশু যে কাঁচা চামড়া, সেটার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কিন্তু চামড়াগুলো যেখানে সেখানে স্তূপ করে রেখেছেন মৌসুমী ব্যবসায়ীরা। আমি স্থানীয় একটি এতিমখানা মাদ্রাসায় রয়েছি। এখানে কিন্তু প্রতি বছর এখানকার যে এতিমখানার যে ছাত্ররা রয়েছেন তাদেরকে কিন্তু দিয়ে বিভিন্ন এলাকা থেকে কিন্তু পশুর যে চামড়া, কাঁচা চামড়া, সেটি সংগ্রহ করতেন এই মাদ্রাসা কর্তৃপক্ষ। ঠিক এবছরও কিন্তু সেই চামড়া সংগ্রহ করেছেন, কিন্তু তারা ন্যায্য দাম না পাওয়ায় কিন্তু এখানকার যেই মাদ্রাসার যেই মাঠ রয়েছে সেখানে কিন্তু তারা রেখেছেন। তারপরেও একেবারে দিন শেষে তারা নামমাত্র মূল্যে এখানকার একটা স্থানীয় মৌসুমী ব্যবসায়ীর কাছে সেগুলো বিক্রি করছেন এবং তারা অভিযোগ করেছেন যে এখানকার যে পৌরসভা রয়েছেন, পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের বর্জ্য অপসারণে কোনো ধরনের কোনো সহযোগিতা পর্যন্ত তারা করেননি এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষ তারা পাননি। এই স্থানীয় একটি মাদ্রাসার যেরকম শিক্ষকরা অভিযোগ করছেন যে যদি আগামী বছর চামড়ার যেই সরকারের যে মূল্য নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্ধারণ তো মূল্যে যদি চামড়া মৌসুমী ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে না পারে, পাইকারদের কাছে কিংবা ট্যানারি মালিক তাদের কাছে বিক্রি করতে না পারে, তাহলে কিন্তু তারা আগামী বছর এই চামড়া তারা সংগ্রহ করবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আমি এই আখাউড়ার যে বেশ কয়েকটি মাদ্রাসা রয়েছে, যে এতিমখানা মাদ্রাসা, সবগুলো মাদ্রাসাতেই ঘুরে দেখেছি যে তারা আসলে সরকারের নির্ধারিত যে মূল্য, সেই মূল্য তারা চামড়া পাচ্ছে না এবং তারা হতাশা ভুগছেন। এবং পাশাপাশি যেখানে সেখানে চামড়া স্তূপ করে রাখার কারণে কিন্তু তাদের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ভোগান্তিতে পড়তে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বগুড়ার সোনাতলায় যমুনা নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন বাসিন্দারা। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। অব্যাহত ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের নদী পাড়ের মানুষ। মানববন্ধন করে স্থানীয়রা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ইউনিয়নটির বেশিরভাগ এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 13টি গ্রাম নিয়ে গঠিত বগুড়ার সোনাতলা উপজেলার টেকানি চুকাইনগর ইউনিয়ন, যার মধ্যে যমুনা নদীর চরে 4টি আর নদীরক্ষা বাঁধ ঘেঁষে রয়েছে আরও 6টি গ্রাম। বর্ষায় পানি বাড়ায় নদী তীরবর্তী এসব গ্রামগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের নজর কাটতে একাধিকবার মানববন্ধন করেছে এলাকাবাসী।
ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার, আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকে। দ্রুত নদী শাসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। কেমন আপনারা ব্যবস্থা করবেন না তাড়াতাড়ি, যাতে এই দেশটা থাকে, গাঁওটা থাকে। মাঠ মুক্ত, মসজিদ, তারপর হলো স্কুল, এগুলো সমস্ত নদীর মধ্যে যা। আমরা এমন একটা বেড়া সাথে দেওয়াল পিঠ থেকে গেছে, আমরা কোনো নড়াচড়া করে পারছি না। এখানকার বসত বাড়ি উচ্ছেদ হয়ে যাচ্ছে, মানুষের থাকার মতো কোনো জায়গা নেই। সব গরিব অসহায় মানুষ যারা, তারাই এখানে বর্তমান বসবাস করতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, উনি তো যেহেতু বগুড়ার লোক, ওনাকে উদ্দেশ্য করে বলবো আমাদের তাড়াতাড়ি যেন নদী গর্ভ থেকে বাঁচে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা কি ব্যবস্থা নিলে জিনিসটা টেকসই হবে সরজমিনে পরিদর্শন করে আমরা অনুমোদন সাপেক্ষে যথাযথ দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। প্রতিনিয়ত যমুনার ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে বগুড়ার জনপদ। সহায় সম্বল রক্ষায় দ্রুত নদী তীরে শক্তিশালী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। এবার IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে 12টি বেসরকারি IPPর সঙ্গে চুক্তি করেছে সরকার। এসব প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 918 মেগাওয়াট বিদ্যুৎ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম ট্যারিফ নিশ্চিত করেই এসব চুক্তি সম্পন্ন করা হয়েছে। নতুন প্রকল্পগুলোর বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন ব্যয় ধরা হয়েছে গড়ে 7.80 সেন্ট, যা আগের তুলনায় প্রায় 2.5 সেন্ট কম। বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের এই উদ্যোগ। এতে সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও কমে আসবে বলে আশা করা হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে 12টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে খসড়া চুক্তি নিয়ে হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠক শেষ হলেও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। ওয়াশিংটনের কড়া শর্তের মুখে হরমুজ প্রণালী নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত আজহার স্বপ্নিলের প্রতিবেদনে। ইরানের উপর মার্কিন শর্ত চাপিয়ে যুদ্ধ বন্ধের খসড়া চুক্তি নিয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 2 ঘন্টার এই বৈঠকে ট্রাম্প সাফ জানিয়েছেন, ওয়াশিংটনের রেড লাইন একটাই, ইরান কখনোই পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে না। তবে মার্কিন এই একতরফা চাপের মুখে তেহরানও নিজেদের অবস্থানে অনড়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, আলোচনা হলেও কোনো সমঝোতা চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেবল তাদের হাতেই থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এই টানাপোড়েন আর কূটনৈতিক জটিলতার মধ্যেই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ইরান ও আমেরিকার মধ্যকার এই যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পর্দার আড়ালে বড় ভূমিকা রাখছে পাকিস্তান। এমন কূটনৈতিক লড়াই আর আলোচনার মধ্যে জলসীমা শক্তি প্রদর্শন করেছে ইরানের রেগুলেশনি গার্ড। হরমুজ প্রণালীতে অনুমতি ছাড়া প্রবেশের দায়ে 4টি বিদেশি জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে তারা। মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করার স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই সিঙ্গাপুরের নিরাপত্তা সংলাপে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করেন, বৈশ্বিক মনোযোগ যেখানেই থাকুক, ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র না পায় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ওয়াশিংটন। আজহার স্বপ্নিল, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।